গেল সাকিব, তোমার সাথে এতদিন পর কাজ করে। সিরিয়াসলি দু হাতটা ধরে কেমন আছো? আমি তো ভালো আছি, তোমাকে দেখে আরো আরো অনেক বেশি ভালো আছি। আমি কিন্তু তোমার সাথে মানে সেই কবে দেখা হয়েছে, কবে আমরা ডান্স করেছি, পারফরমেন্স করেছি মনে নেই। তাই ভাবলাম যে এই সুযোগটা হাতছাড়া না করি, একটু তোমার সাথে ডান্স করে নিলাম। কেমন লাগলো? আমার তো খুবই ভালো, আমার আগেও ভালো লাগতো, তোমাকে এখনো ভালো লাগে, সব সময়ই লাগবে। প্লিজ আপনারা এই সব কিছু রেকর্ড করে রাখবেন, কথা যেন না পাল্টায়। আচ্ছা, স্বাগত জানাচ্ছি আমাদের চাঁদ তারার গুঞ্জরণে। আজকে এই নামে চাঁদ তারার গুঞ্জন। চাঁদ তারার গুঞ্জরণ, তো নামটা কেমন লাগলো? চমৎকার। চমৎকার। আচ্ছা, তুমি যে এভাবে আমাদেরকে ভুলে গেলে, আমরা একসাথে সেই ছোটবেলা থেকে কাজ করছি, মানে এখনো ছোটই আছি আমরা, তারপর তুমি কেন বড় হচ্ছ না? তোমার আরো দিন দিন ছোট হয়ে থাকার রহস্যটা কি? বড় হবো কেন, মানুষ ছোটই থাকবো। আরো কত ছোট হবে? তুমিও তো ছোট হয়ে গেছো। তাতে কোনো লাভ হচ্ছে না। মানে এই নিজেকে মেনটেন করা, এতটা মেনটেন করা, মানে সেই শাকিব খান আমি যার সাথে কাজ করেছি, সেই শাকিব খানকে আমি অনেক অনেক চেঞ্জেস নিয়ে এসেছি তোমার মধ্যে, কিভাবে সম্ভব? চেঞ্জ কি হয়েছে তা তো আমি বলতে পারবো না। আফটার কোভিড আমি ভাবছিলাম যে নেক্সট, মানে তোমার মনে আছে নিশ্চয়ই, বা মনে নেই হয়তো, বা অনেক বছর আগের কথা, আমরা কিন্তু অনেক সিনেমায় সেকেন্ড লিড কাস্টও করেছি। আমাদের শুধু দুটো গান থাকতো, ফাইটে কিছু থাকতো, আর বাকি ওই ফার্স্ট লিড কিন্তু নিয়ে যেত। এনিওয়েজ, এবং আমরা অনেক কষ্ট করেছি সত্যি কথা বলতে। আমাদের এখনকার জেনারেশনরা এসে যেমন খুব সরাসরি একটা নেম ফেম পেয়ে যাচ্ছে, আমরা অনেক কষ্ট করেছি। কোনো ইন্টারনেট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, মোবাইল ছিল না, এবং আমরা দুজনই কিন্তু কেউ কখনো গাড়ি কেনারও সেই ব্যাপারটা আসেনি। সো দর্শক, এই চাঁদ তারার গুঞ্জরণে আজকে সাকিব এবং আমার অনেক স্মৃতি এবং অনেক অজানা গল্প আপনাদের সাথে হবে। সাকিব, প্লিজ তুমি তোমার সিট নিয়ে নাও। থ্যাংক ইউ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তোমার এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য, চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য, এবং চ্যানেল আইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই সুযোগটা করে দেওয়ার জন্য। অ্যাজ এ হোস্ট কখনোই আমি শাকিব খানকে গেস্ট হিসেবে পাইনি, এই প্রথম পেলাম। এবং আমাদের যে ছোট্ট একটু গান ছিল প্রথমে, এই গানটির কোরিওগ্রাফি করেছেন ইবান শাহরিয়ার সোহাগ, তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং শাকিব, আমরা যে গানটি করলাম পরাণ যায় জলিয়ারে, এটা মনে আছে কোন ছবির গান? নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন ভিটামিন সি ও ই গুণে চুলে দেয় ঝলমলে কোটিং। আর গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। ছবির নামই ছিল পরাণ যায় জলিয়ারে। মনে আছে তোমার? আমাদের মনে আছে মিন্স, আমি তো তোমাকে আগেও বলেছি যে আমি মানে এটা আমার কাছে খুব অবাক লাগে যে পূর্ণিমা কি হোস্ট, আমি গেস্ট। পূর্ণিমা ইন্টারভিউ করবে আমার কাছে শোনার পর থেকে কেমন 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 লাগছিল। তুমি এমনিতেও অনেক ভালো প্রেজেন্টার, চমৎকার প্রেজেন্টেশন তোমার, সবাই পছন্দ করে তোমার এই। আমার তখন মনে পড়েছে যে আমরা একসাথে অলমোস্ট একসাথেই ক্যারিয়ার শুরু করা, রাইট। আমরা একসাথে কাজ করতাম, আমরা সেকেন্ড লিড কাস্ট করতাম। সেখান থেকে এসে এখন একটা প্রোগ্রামে পূর্ণিমা হোস্ট আর আমি গেস্ট, এটা আমার খুব অবাক লাগার একটা ব্যাপার মনে হয় আমার। চ্যানেল আইকে অনেক ধন্যবাদ, সাগর ভাইকে অনেক ধন্যবাদ, সিরাজ ভাইকে। আমি যখন ঢুকছিলাম চ্যানেলের স্টুডিওতে, তখনই আমি দেখছিলাম যে এত সুন্দর সুন্দর ছবি, আমার যে ছবিগুলো আমার বিভিন্ন সিনেমারই বড় বড় ছবিগুলো কাট আউট করেছে, কত সুন্দর করে সাজিয়েছে, মানে একদম মনটা ভরে যায়। প্রত্যেকটি শিল্পীকে পরিবারের মতন করে দেখেন, একদমই এবং সেই জায়গা থেকে তার মানে শিল্পীর সত্তাটাকে যে সম্মানের চোখে দেখা উচিত, বা সেভাবেই সেই আয়োজনটা তারা করে এসেছেন সবসময়। এবং চ্যানেলের পাশে আমরা সব শিল্পীরাই কিন্তু বরাবরই পাশে থাকি এবং ছিলাম, তারা আমাদের পাশে আছেন বলি। আচ্ছা, আমাদের বলো তো একসাথে কটা ছবিতে আমরা কাজ করেছি? একসাথে তো আমরা অনেক অনেক কাজ করেছি। হ্যাঁ, এবং এটাকে জানো তুমি যে এখনকার অনেকেই জানে না, আমাকে অনেকে প্রশ্ন করে
আপনি কি কখনো শাকিব খানের সাথে কাজ করেছেন? আমি তাকিয়ে থাকি, মানে আমি আচ্ছা ঠিক আছে, কারণ এখনকার শাকিব খানকে যারা চিনছে নতুন করে তারা হয়তো বা আমাদের সেই ছবিগুলো দেখেনি। সামহাও দেখেনি। তখন বলছে হ্যাঁ করেছি। ও কোনটা? আমার কাছে থাক না না বলাটাই ভালো, কিন্তু আমরা একসাথে 17টা ছবি কাজ করেছি। আমরা খুব ফেভারিট, আমরা দুজন খুব ফেভারিট, মানে ডিরেক্টর প্রডিউসারের কাছে খুব ফেভারিট সেকেন্ড লিড কাস্ট ছিলাম আমরা দুজন। শাকিব পূর্ণিমা ফার্স্ট লিড যারাই থাকতো, শাকিব পূর্ণিমা হ্যাঁ চলো। শাকিব পূর্ণিমা আমরা ছিলাম। আমরা না একটা জুটি হতে গিয়েও সামহাও হয়নি, কোনো না কোনো কারণে হয়নি। সেটা হয়তো বা লাকে ছিল না। তোমার সাথে আমার সবচাইতে মানে কোন ছবির কাজ করতে গিয়ে, কোনো আউটডোরে হোক বা মানে যেই ছবির কাজে তুমি কোনো স্মৃতি তোমাকে এখনো মনে করলে হাসায়, এমন কোনো কিছু আছে? এমন তো অনেক স্মৃতি আছে। হিন্টস দেই তো, তোমার আমার একটা শুটিং পড়েছিল ঠিক একটা ওয়ার্ল্ড কাপের সময় 2010 Right. 2010 রাইট 11 রাইট সালে আউটডোর ছিল, মেবি কক্সবাজার ছিল। কক্সবাজার ছিলাম, রাইট? রাইট রাইট। তো তখন তুমি কোন দল সাপোর্ট করতে? তখন যে দল সাপোর্ট করেছি হ্যাঁ বলো বলো। তখন তো সাপোর্ট করেছি ব্রাজিল। রাইট। এবং এবার সাপোর্ট করে না, না, আমরা খেলা তারপর কি হলো? আচ্ছা আমি বলি দর্শক আপনাদেরকে, 4-0 গোল। সেই খেলাতে ব্রাজিলের সাপোর্টার এবং শাকিব খান বললেন ইভিনিং শিফটে আমি কাজ করব না, ইউনিটের সবাই শুটিং অফ রাখতে হবে, কারণ ব্রাজিলের খেলা হচ্ছে এবং আমার ব্রাজিল জিতবেই। আমি বলছি জিতবে না। সাই বলছে চলো বেট লাগে, আমি বলছি চলো বেট লাগবে। আর আমরা কিন্তু বেট লাগলে কি করতাম, যে হারবে সেই ইউনিটের সবাইকে খাওয়াতে হবে, আর যে জিতবে সে তো খাওয়া পাবেই। তো ও বললো যে ঠিক আছে আমি তো জিতবই, পূর্ণিমা বুঝো কিন্তু তুমি কিন্তু হারতে যাচ্ছ, ফুল ইউনিট মানে 100 জনের টিমকে কিন্তু তোমার খাওয়াতে হবে। আমি বলছি আমি খাওয়াবো, যাও। তারপরে তো ও ওর মতন করে খেলা দেখছে, আমি আমার রুমে খেলা দেখছি। 4-0 গোলে সে হারলো। এবং পরের দিন আমি এতটাই দুষ্টু ছিলাম, আমি সবাইকে, প্রোডাকশনের সবাইকে বলেছি শোনো তোমরা তো সবাই সালাম দাও, ঠিক এইভাবে সালাম দিবে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, একটু পরপর তোমাকে এইভাবে আমরা সালাম দিচ্ছিলাম। আর তুমি পূর্ণিমা তুমি ঠিক করছো না ব্যাপারটা। And তারপর তোমার খাওয়াতে হয়েছে, রাইট? খাওয়াতে হয়েছে দেখো, কিন্তু তারপর কিন্তু দল চেঞ্জ করে ফেলেছে। এখন কোন দলে আছো? এখন আর এখনকারটা জানতে চাচ্ছি, কাকে সাপোর্ট তোমার? আমি না, সব দর্শকরা জানতে চায়, সাকিবিয়ানরা জানতে চায় মেগাস্টার শাকিব খান কোন দলকে সাপোর্ট করছে। সেটা তো বলবো না। এটা কি এটা সিক্রেট নাকি? Because হেরে এটা তো গেলে কোনো অনেক- সিক্রেট, সিনেমার সিক্রেট না। অনেক ফোন করে বকা খেতে হয়। এখন একটা টেকনিক আমি ইউজ করি, সেটা হচ্ছে যে প্রথম খেলা দেখি, আচ্ছা খেলা দেখে যখন দেখি যে সাপোর্টার এখানে কার বেশি, তুমি কোন দল সাপোর্ট করো? আমি তো বলেই দিয়েছি আর্জেন্টিনা, আর্জেন্টিনা। মেসি। হ্যাঁ আমিও আর্জেন্টিনা। সিরিয়াসলি সাকিবিয়ানরা সবাই জেনে যান ও কিন্তু আর্জেন্টিনা বলেছে, ফাইনালি ব্রাজিল থেকে ওকে আর্জেন্টিনা আর্জেন্টিনা তোমার জন্য এখানে। আমার জন্যই তো এসেছে। আবার যদি কোথাও গিয়ে দেখি যে অন্য দলের সাপোর্টার খুব বেশি, Finally আমি- ভাই আমিও এই দল। যাক আমি তো আনতে পেরেছি, তাই না? এটাই তো সাকসেসফুল আজকে আমার জন্য। ওকে আচ্ছা, এই যে তোমার কি সবাই মেগা স্টার, সুপারস্টার, তারপর কিং খান, মানে প্রত্যেকটা উপাধি দিচ্ছে শাকিব খানের আগে, কোনটা শুনতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? এগুলো সবই হচ্ছে ভালোবাসার ডাক। আচ্ছা এই উপাধিগুলো মানুষ, অডিয়েন্স যারা আমাকে ভালোবাসে, এক একজন এক এক রকম করে ডাকে। সো বাট তোমার আচ্ছা যে যেটা বলেই ডাকে আমার ভালো লাগে, সবগুলোই ভালো লাগে। শুনতে খুব ভালো লাগে। কেউ যদি বলে যে ওকে আওয়ার মেগা স্টার শাকিব খান, ভালো কিং লাগে। খান, যে সুপারস্টার, যেই নামে যেটা ডাকে বলে। আমি খুব এবং আমি দেখো আমি খুব কৃতজ্ঞ হই এই মানুষগুলোর প্রতি, দেশ বিদেশে থাকা আমাদের যত বাঙালি আছে, বাংলাদেশি সবাই এই যে একটা ওন করে যে আমাদের হিরো, আমাদের শাকিব খান, হ্যাঁ এই যে একটা সম্মান জানায় আমাকে এত ভালোবাসা দিয়ে, এটা সত্যি আমার মাঝে মাঝে আমি যখন একা বসে থাকি আমার ভাবলে আমার অনেক সময় অজান্তেই চোখের পানি চলে আসে। ট্রু। এটা
তুমি তোমার যেহেতু বলছিলে সেকেন্ড লিডের কথা, তো ওই সময় আমাদের স্ট্রাগল পিরিয়ড চলছিল, দুজনেই আমরা খুবই কষ্ট করে কাজ করছিলাম। তো তখনকার কোনো স্মৃতি বা কোনো গল্প কি আমাদের মানে দর্শকদের সাথে শেয়ার করতে চাও? তখন আসলেও আমরা খুব স্ট্রাগল করেই কাজ করতাম, খুব কষ্ট করেই কিন্তু কাজ করতাম। এখন যারা নতুন এসেই অনেক কিছু হয়তো পেয়ে যায়, বাট আমরা সত্যি অনেক কষ্ট করে পরিশ্রম করেই কাজ করতাম। আমরা মনে আছে যে আমরা সকালবেলা এসে এফডিসিতে নাস্তা করে ইউনিটের বাসে করেই চলে যেতাম শুটিংয়ে। আমরা কক্সবাজার গিয়েছিলাম ইউনিটের বাসে করেই, শিকারি ছবিতে। এক্স্যাক্টলি, যে আমরা আলাদা কোনো ফ্লাইট না, আমরা কোথায় বাসে উঠেছিলাম। রাইট রাইট। আচ্ছা, বাসে উঠেছি, ঠিক আছে, হিরো হিরোইনকে কিন্তু একটা আমাদেরকে দিয়ে দিয়েছে একটা সিট, কিন্তু ওই বাসে আমাদের ডিরেক্টর, প্রোডিউসার, প্রোডাকশনের সবাই আমরা আড্ডা মারতে মারতে গান এক্স্যাক্টলি। আমরা কিন্তু আনন্দ, এমন না যে মনে কষ্ট নিয়ে যেতাম, না, আমরা না, খুব ইউনিটের বাসেই যেতাম, খুব আনন্দ করে করে এবং যেতাম। সময়টা অনেক লম্বা জার্নি, ঢাকা টু কক্সবাজার, টের পেতাম না। এবং আমরা আবার নেমে যেতাম খেতে, কুমিল্লাতে খেতে নামতাম, সুন্দর right, করে right. সাধারণ মানুষদের মতন করে খাচ্ছি। একদম। এখন তো যেমন তুমি কোথাও নামলে একদম খবর হয়ে মারামারি হয়ে যাবে, আর স্বাভাবিক, কিন্তু ওই সময়টাকে মিস করো? খুব খুব খুব। তখন আমার আগে- আমার এই শিকারির কথা যেটা বললে, হ্যাঁ, আমি আমার কাছে যখন শিকারি, পরে আমি আরেকবার করেছি শিকারি। সো প্রথম শিকারি আমি, ঠিক আছে, প্রথম শিকারি আমি, পরের শিকারিটা যখন আমাকে বললো যে ভাই শিকারি সিনেমার নাম শিকারি, সো এই দিস এন্ড দিস শিকারি, এটা তো আমি করেছি, আমি তো পূর্ণিমার সাথে করেছি। ও তাই, আপনি কোথায় দেখি? আমি বলছি ভাই আমি সেকেন্ড লিড ছিলাম ওখানে। আমার ঠিক মনে পড়ে, অসুবিধা নেই, আপনারা এই নামই দেন। আমাদের গানগুলো খুব সুন্দর হতো, দুজনে খুব কিন্তু একদম গ্রেসফুলি ডান্স করার চেষ্টা করতো, একদম, একদম। একদম ফাটিয়ে। আচ্ছা, প্রথম সব যেহেতু প্রথম, শিকারিটাও আমার সাথে প্রথম আমার সাথে তুমি কিন্তু টিভিসি করেছো। টিভিসি করেছি, একটা না বেশ অনেকগুলো টিভিসি করেছি। 3টা টিভিসি করেছো, ওটাও তোমার জীবনের প্রথম আমার সাথে। তোমার সাথে মনে আছে? প্রথম নেপালে করেছিলাম আমরা শুট। রাইট, একসাথেই গেছি নেপালে 3টা টিভিসি নিয়ে। রাইট রাইট। এবং ওটার জন্য কিন্তু আমি বলেছিলাম, কারণ টেলিভিশনের যে সাইডের যারা ছিলেন তারা তখন বলতো যে আচ্ছা সাকিব ওকে, ঠিক আছে ফিল্মের হিরো, ওকে বুঝবে টিভিসির এক্সপ্রেশন, ও বুঝবে না মানে ও ফাটিয়ে দিবে ওকে, আপনারা প্লিজ, আমি সাজেস্ট করছিলাম, আমার আম্মাও বলছিল। রাইট, ওই টিভিসি গুলো হচ্ছে যে তোমার পক্ষ থেকেই দেয়া আমাকে কাজটা। থ্যাংক ইউ। না থ্যাংক ইউ, And থ্যাংক ইউ। তুমি তখনও, এখন না একটু চেঞ্জ হয়েছে, তখন এতটাই চুপচাপ ছিলে, মানে নেপালে যে কোনো শাকিব খান আমার সাথে গিয়েছে, কাজ ছাড়া আমি তোমাকে আর কোথাও দেখলাম না, তুমি রুম থেকে বের হতে না। আমি সত্যি অনেক এখনো ইন্ট্রোভার্ট, আগে একটু বেশি ইন্ট্রোভার্ট ছিলাম। তুমি অনেক ইন্ট্রোভার্ট ছিলে, কথা বলতে না, কিছু না, ব্রেকফাস্টের সময় চুপচাপ এসে ব্রেকফাস্ট খেয়ে চলে যেতে, শুধু আসতে বলতে কখন রেডি হতে হবে। এখন তোমার ওই কথাটা শুনতে পারতো না কেউ, আমাকে ডিরেক্টররা বলতো আচ্ছা ও কি এমনই, আসলে খুব চুপচাপ, আচ্ছা তাহলে কথা বলবেন আমাদের সাথে ইউনিটের সাথে, আমার ও মনে হয় কথা একটু কম বলে, আপনার কাজ দিয়ে বলে কথা, যখন আমরা শর্টে যেতে বাস উড়িয়ে দিতে তুমি। সেই টিভিসিগুলো এখন আবার নতুন করে রিলস হয়ে ফেসবুকে আসছে, তো সবাই জানে না যে আমার সাথে তুমি প্রথম অনেক কাজগুলো প্রথম অনেক কাজ সত্যি করেছো। সত্যি সত্যি সত্যি। তুমি ভোজন রসিক, একদম। খেতে খুব পছন্দ করো, একদম। আমি নিজের চোখে দেখেছি। স্পেশালি যখন রোজা হয়, ইফতারের জন্য তোমার সামনে অনেক খাবার থাকতে হবে, সেটাকে এখনো চলমান? একদম, এখনো 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 এমন হয় যে, মানে এখন তো আর সবসময় খাই না, স্পেশাল দিনগুলোতে খাই। যেমন ঈদ গেল, ঈদে কিন্তু আমার টানা, আমি জানি যে আমাকে এখন খেতে হবে, এটা কেমন লাগে, অসামাজিকও লাগে যে আমি ঈদের সময় রান্না হচ্ছে একরকম, আমার জন্য আবার অন্য রান্না হচ্ছে। বাট ওই ঈদের এই 3-4 দিন আমি বুঝেই নেই, 3-4 দিন ভাই খাবো, যেখানে যাব দাওয়াতে যা রান্না করবে ওই বাসায় সব খাবো। এবং পাশাপাশি আবার কিভাবে নিজেকে মেনটেন করো, এটাই অবাক করার বিষয়। আচ্ছা, তুমি কি রান্না করতে পারো? একদমই না, কিচ্ছু রান্না করতে পারি না। মানে কিছুই পারো না? কি পারো বানাতে? আমি খুব কষ্টে কফি বানানো শিখেছি, তাও ইউএসএ যখন ছিলাম। তুমি তো ইউএসএ গেলে অনেক দিনের জন্য, মানে হ্যাঁ, তো থাকতে একা যাও। একা প্রথমবার যখন গেলাম হ্যাঁ, একা একা থাকতে হয়,
যেহেতু আমার কফি খাওয়ার অভ্যাস আছে, ব্ল্যাক কফি সকালবেলায়, সো হিমেল আশরাফ আমাদের ডিরেক্টর, তো হিমেল একটা কফি মেশিন নিয়ে আসলো, কফির বিনস নিয়ে আসলো, সব কিছু এনে ও আমাকে শেখালো। আচ্ছা, তো এই কফি বানানোটাই আমি ঠিকঠাক পারি, ব্ল্যাক কফি, আর ডিম আর কিছুই পোচ, পারি না, ডিম সিদ্ধ, কিচ্ছু পারি না। আমার বাসায় হিমেলি আমাকে একটা রাইস কুকার দিয়েছিল, তো এসে আমাকে বলতো যে ভাইয়া ভাতটা এই রাইস কুকারে রান্না করলে গরম খেলে খুব ভালো লাগবে। আচ্ছা, তো কয়েকদিন আমাকে করে ওইখানে খাওয়ালো আমাকে, প্রায় প্রায়। তো আমি চিন্তা করলাম যে তাহলে আমি একা একা কিছু একটা করি রান্না। হিমেলকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম পানি কতটুকু, কি কতটুকু, এই হাত দিয়ে মেপে মেপে একটু পর পর দেখি। আর ডিম ভাজি করার জন্য ঢাকায় একজনকে ফোন দিলাম। তুমি ডিম ভাজির জন্য ঢাকায় ফোন দিয়েছো? ঢাকায় ভিডিও কলে দাও যে আমি একটু ডিম ভাজি করব, তো এটা কিভাবে কি করব। বললো যে ঠিক আছে ডিম ভাঙো, ভাঙলাম 2টা। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন ভিটামিন সি ও ই গুণে চুলে দেয় ঝলমলে কোটিং। আর গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। তারপর এই কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কাটো, ও মাই গড, পেঁয়াজ কাটতে গিয়ে তো আমার অবস্থা গায়েল। যাক কোনো রকম কাটলাম। তো এইবার কিভাবে কি, তেল দাও, দিলাম, দিয়ে ওইটা দাও। সে ডিম তো আর কে ছিল ভাজি তো আর কিছু, লাইনে? কে ছিল সে ছিল ঢাকার একজন। লাইনে? কে ছিল জানতে চাই, দর্শক ছিল জানতে চায়। একজন। কে ছিল? একজনকে নাম বলো কেন? ভালো ভালো রাঁধুনি ছিল। ভালো রাঁধুনি ছিল? হ্যাঁ, খুব ভালো কে রাঁধুনি সে? ছিল। সেটা তো বলা যাবে না, ও সেটাও বলা যাবে না। আচ্ছা, সিক্রেট। সেটা বলে দিলে আবার যদি কখনো ডিম ভাজার দরকার হয় আর কিন্তু ফোন ধরবে আচ্ছা না। আচ্ছা, এটুকু বলো, সে কি মিডিয়ার কেউ নাকি মিডিয়ার বাইরের কেউ? মিডিয়ারই কেউ, ও আচ্ছা, মিডিয়ারে। ঠিক আছে। মিডিয়ার বাইরে। আমাদের জীবনটা দেখো, আমাদের লাইফটা তো সেই থেকে শুরু হয়েছে। তখন আমরা ছোট ছোটই ছিলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমি, সেই থেকে এর মধ্যেই কেটে যাচ্ছে। খুব একটা বাইরে কিন্তু আমাদের সার্কেল গড়ে ওঠার তেমন একটা স্কোপ হয় না কখনো। সাকিব এটা খেতে পছন্দ করে ঈদের দিন, আরেকজন বলছে সাকিব এটা খেতে পছন্দ করে, আমার হাতের খাবার ছাড়া ও খায় না, এটা করে না সেটা করে না। বেসিকলি ঈদের দিন তুমি কার হাতে রান্নাটা খাও যখন ঢাকায় থাকো, বাড়িতে থাকো? সবার হাতে রান্নাই খাই, সবাইকে ম্যানেজ করে চলো একদম। মানে কাউকে না করো? সকাল থেকে শুরু হয়, হ্যাঁ, বাস বাস আরম্ভ হয়ে যায়। কখনো যারা যারা বাসায় খাবার নিয়ে আসো খাবে, আম্মারটা খেলাম, তারপরে যদি কেউ ভালোবেসে খাবার নিয়ে আসে তারটাও খেলাম। আবার যদি কোথাও যাই দাওয়াতে যদি বা যাই, তখন ভালোবাসা তো তোমার অনেক, ভালোবেসে তো অনেকেই তোমার বাড়িতে ঢুকতে ওই হলো, তো ভালোবেসে সেই ভালোবেসেই অনেক খাই। এত ভালোবাসা কোথায় রাখো তুমি? ভালোবাসার উপরেই তো আছে। এখনো তো শেষ হয়নি মনে হয়। যাক, ভালো লাগলো। এই যে বললে মিডিয়ায় কাজ করতে গেলে খুব একটা বিগ সার্কেল হয় না, বন্ধু কম হয়। আমাদের একটা আস্থার জায়গা থাকে, বিশেষ করে আমার একটা, যেমন একটা গ্রুপ আছে, আমার একটা সার্কেল আছে, আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে যার কাছে আমি চোখ বন্ধ করে আমার সব কথা বলতে পারি, এবং আমি জানি ওই কথাগুলো কখনোই বাইরে আর আসবে না। এরকম তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড আছে, বেস্ট বাড়ি আছে? সেটা ছেলে হোক মেয়ে হোক। তা তো আছেই, আছে মানে সেটা ফিমেল আর মেল? ফিমেলও আছে, মেলও আছে। ও দুজনকেই শেয়ার করতে পারো? হ্যাঁ হ্যাঁ। তারা তোমাকে সময় দেয়? যেমন আমার কিছু মানে ভালো লাগা মন্দ লাগা কোনো একটা কিছু একটা হয়তো ফোন করলাম, জিজ্ঞেস করলাম আচ্ছা এটা আচ্ছা, কি করব, কেমন করব, এটা কেমন হবে, তুমি সাজেশন নাও তাদের কাছে না? আছে হ্যাঁ, না of course. তোমার সব এমন আমি কষ্টের- বলিও আমার যে আজকে কষ্টের কথাগুলো। ভালো লাগছে না, বা আজকে খুব ভালো লাগছে, আজকে আমি খুব হ্যাপি। তো ডেফিনেটলি তো আছে, আমারও আছে, তোমারও আছে, সবারই আছে আমাদের। কিন্তু আমি ভেবেছিলাম যে থাকবে, না হলে আজকে বলতাম যে আমার নাম্বারটা নিয়ে যাও, আমাকে বেস্ট বাড়ি বানাতে পারো। আর সেই নাম্বার আমি এমনিতেও নেব। আমি তোমার একসময় বেস্ট বাড়ি ছিলাম, একদম। রাইট? এখনো আছো। এখন থ্যাংক ইউ। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকার সাথে কাজ করেছো তুমি, এখন করছো বেশ নতুন মুখের সাথে, এবং রাতারাতি সেই নতুন মুখগুলো যখন মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করে, মানে
তার পরিচিতিটা সে পেয়ে যায়, সে একজন তখন স্টার হয়ে যায় তোমার সান্নিধ্যে, সে তোমার সাথে কাজ করে, তখন সে চিত্রনায়িকা অমুক তমুক হয়ে যায়। এবং আমাদের ছোট পর্দা থেকে অনেক নায়িকারা এসেও তারা রাতারাতি অনেক ফেমাস হয়ে গেছে, চিত্রনায়িকা বলা হয়, স্টার বলা হচ্ছে তাদেরকে। তো এই সফলতাটা তাদের তুমি যে করে দিচ্ছ, কেমন লাগছে তোমার? আমি আসলে ওইরকম ভাবি না যে, তুমি কি তাদের সাজেস্ট করো যে আমার নায়িকারা তারা হবে? না, আমার কাছে মনে হয় যে একটা স্টোরি শোনার পর যে আচ্ছা যখন হিরোইন কাস্টের সময় আসে, আমি ফোর্স করি না, বাট আমি জাস্ট আলোচনা করি যে আমরা যে কথা যে এরকম হলে খুব ভালো হয়, ওকে, বা হিরোইনটা এরকম দেখতে হলে খুব ভালো হয়, তাহলে কে আছে খুঁজে বের করো। সো আসলে যার যার পজিশন সেই ক্রিয়েট করে। আমরা আর কতটুকুই বা কী করতে পারবো? আমরা হয়তো বা একটা ছবিতে একটা স্কোপ দেওয়া, বাট সে যদি ভালো কাজ না করে তাহলে তো আর সে ভালো পজিশনে যাবে না। তো আমার যেই নায়িকারাই কাজ করে আমার সাথে, প্রত্যেকটা হিরোইনই খুব ভালো কাজ করে, আচ্ছা। খুব চমৎকার অ্যাক্টিং করে। আমরা কি খুব খারাপ অ্যাক্টিং করতাম? এত প্রশংসা, মানে আমি জানি আমি খুব একটা ভালো অভিনয় করতাম না, হয়তো হোস্টিংটা খুব ভালো অভিনয় করতে ভালো না? অভিনেত্রী না, তাহলে মানে পরে আর তোমার আমাকে দেখা যায়নি কেন ইন্ডাস্ট্রিতে? সবাই তো চাচ্ছে, সবাই দেখো লিখে একসাথে শাকিব পূর্ণিমাকে দেখতে চাই। আচ্ছা, তোমরা দেখতে চাও, শাকিব খানকে তো দেখতে চাইতে হবে। আমিও সবসময় চাই যে আবার এই যেমন এই যে আজকের অনুষ্ঠানের কথা বললাম, যখন তোমার নাম শুনেছি আমার মনে হচ্ছে আমরা একসাথে কত কাজ করেছি। ওকে দেখলেই প্রথম জিজ্ঞেস করব যে দেখো আমরা কিন্তু এতগুলো ছবিতে কাজ করেছি, তোমার মনে আছে কিনা? আমরা কিন্তু খুব ফেভারিট সেকেন্ড লিড ছিলাম, মনে আছে কিনা? তারপর সেকেন্ড লিড থেকে আমরা ফার্স্ট লিডে এসেছি, এবং খুবই ভালো পরিচালকের ভালো ভালো গল্পে আমরা কাজ করেছি। এক্স্যাক্টলি। যদি আবার কেউ বলে যে এখন আমি তো সবসময় রাজি, তো সবসময় রাজি। পূর্ণিমার ব্যাপারে তো আমি সবসময়। আচ্ছা, আরেকটা কথা তাহলে জিজ্ঞেস করি, তোমার এ যাবৎকালে প্রথম তোমার শুরু হয়েছিল ইরিনাকে দিয়ে, হ্যাঁ ইরিনকে দিয়ে, তো ইরিন থেকে নিয়ে আজ পর্যন্ত লাস্ট ছবি তোমার রকস্টার, সাবিলা নূর, তো মাঝখানে যারা আছে পূর্ণিমা, পপি, মৌসুমী, সাহারা, উপবিশ্বাস, বুবলি, সবার নাম থেকে যদি বলতে হয় সবচাইতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করো বা ওই নায়িকাকে ভালো লাগে বা ভালো লেগেছে, সেটা কে? সেটা পূর্ণিমা। ও থ্যাংক ইউ সো মাচ, সবাই জেনে গেল আজকে ওর কথা, থ্যাংক ইউ। যদি জোর করে বলেছি। আচ্ছা, না আসলে আমার নাম বলতে হবে না। সেই নায়িকাটা কে? টেকনিক্যালি সেই নায়িকাটা কে? আচ্ছা, এটা বাদ দিলাম, অরিজিনালি বলো সবচেয়ে পছন্দের নায়িকাটাকে। অরিজিনালি পূর্ণিমা। সত্যি? আমার চোখে পানি চলে আসছে। মন থেকে বলছো? মন থেকে বলছি। সত্যি? এটা যে কি ব্রেকিং নিউজ হবে! শাকিব খানের এ যাবৎকালের সবচাইতে পছন্দের নায়িকা কিন্তু পূর্ণিমা। এবং আমি কিন্তু মান্না ভাইয়েরও সবচাইতে পছন্দের নায়িকা। অল টাইম ফেভারিট হিরোইন আমার পূর্ণিমা। আচ্ছা, এবার নায়কদের কাছে আসি। যখন আমরা আসলে কাজ করছি তখন সুপারস্টার মান্না ভাই, রুবেল ভাইকে দেখছি, তখন রিয়াজ শবনূর একটা জুটি কাজ করছে, ওদিকে অনেকেই কাজ করছে। তো তোমার তখন কাকে কম্পিটিটর মনে হতো যে আমি ওই জায়গাটায় পৌঁছাবো, ওই লক্ষ্যে পৌঁছাবো? দেখো, আমার কম্পিটিশন চাইতে আমার কাছে মনে হতো যে আমার ভালো কিছু করতে হবে, আমার একটা ভালো পজিশনে যেতে হবে, মানে কাকে ক্রস করতে হবে বা কার পজিশনে যেতে হবে সেইটার চাইতেও বড় কথা আমার ভেতরে যেটা কাজ করতো বা এখনও কাজ করে, যে না আমাকে ভালো করতে হবে, আমাকে একটা ভালো জায়গায় যেতে হবে, ভালো পজিশনে যেতে হবে। আমি তো একরকম অবাধ্য হয়েই ফিল্মে আসলাম বাবা মার, সো আমাকে ভালো কিছু করতে হবে, এনিহাও কিছু ভালো কাজ করতে হবে। আমি একটা জায়গা ক্রিয়েট করতে চাই যেই জায়গাটা মানুষ মনে রাখবে যে শাকিব খান। তাই করেছো? তখন তোমার পছন্দের নায়ক কে ছিল? আছে না যে আমার খুব ভালো লাগে তার
সালমান শাহ থেকে শুরু করে? আমার পছন্দের নায়ক বলতে অনেককেই আমার খুব ভালো লাগতো। আমার যেমন রাজ্জাক আঙ্কেলকে ভালো লাগতো, আলমগীর সাহেবকেও ভালো লাগতো, পারভেজ ভাই, সোহেল রানা, তো এদের সবাইকে আমার ভালো লাগতো। জাফর ইকবাল সাহেব, সালমান ভাইকে তো ভালো লাগতো, সবারই ভালো লাগে। আর তখন রানিং যারা ছিল তাদেরকেও ভালো লাগতো। মান্না ভাই একটা প্যাটার্নে মনে হতো যে মান্না ভাই আনপ্যারালাল, রুবেল ভাই একটা প্যাটার্নের, রুবেল ভাইও আনপ্যারালাল। ইনফ্যাক্ট আমি তো ছোটবেলায় রুবেল ভাইয়ের খুব সিনেমা দেখতাম, মার্শাল আর্টের সিনেমা করতাম, খুব দেখতাম। তারপর রিয়াজ ভাই, ফেরদৌস, তো এরা প্রত্যেকেই খুব, আর আমার মনে হতো যে এদের মধ্যে এত ভালো ভালো শিল্পী, এত ভালো ভালো অ্যাক্টিং করে, এত চমৎকার চমৎকার অ্যাক্টিং করে, আর প্রত্যেকে কিন্তু গুড লুকিং ছিল খুব। তেমন মনে হতো যে আমি কিভাবে কি করবো এখানে। তুমি গুড লুকিং না ওমা? না মানে আমি নিজের কাছে তো নিজের মনে হয় না, তুমি বললে বলে মনে হলো যে কি বলো সাকিব, আরো বলবো প্রশংসা? আচ্ছা, আরো প্রশংসা শুনতে চাও? আগে যা ছিলে, মানে এখনকার লুকে যে কেউ তোমার প্রেমে পড়ে যাবে। আগেও অনেক প্রেমে পড়েছে মেয়েরা, সত্যি এখনো প্রেমে পড়ে লুটুপুটে খাচ্ছে। আমি দেখছি না তো এখানে না, বাইরে যারা আছে। তোমার ফিমেল মানে ভক্ত এত বেশি, মাশাআল্লাহ, কি বলবো। শুধু আর একটা ছেলে হয়ে ছেলেরও যে এত ভক্ত থাকতে পারে সেটা তোমার সাকিবিয়ান গ্রুপে ঢুকলে বোঝা যায়। তোমার সম্পর্কে নেগেটিভ কোনো কমেন্ট ওরা নিতেই পারে না। একটার পর একটা ফেসবুকে যুদ্ধ চলতে থাকে। আমি জানি না তুমি দেখো কি না, তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছেলের একটা মানে নায়কের যে এত ফ্যান থাকতে পারে, সত্যি এটা প্রশংসনীয়। এই ব্যাপারটাই আমাকে না মাঝে মাঝে খুব ইমোশনাল করে দেয়। যে এই যে সাকিবিয়ান্সদের কথা বললেন, এবং সাকিবিয়ান্স কিন্তু শুধু যে বাংলাদেশে ব্যাপারটা কিন্তু তাই না। আমি পৃথিবীর অনেক দেশে গেছি, আমেরিকায় গেছি বা লন্ডন, অনেক দেশে গেছি, মিডল ইস্টে। সেখানেই হয়তো একজন বলছে যে, একজন ফিমেল বা মেল যেই হোক হয়তো বলছে, ভাই আমি কিন্তু সাকিবিয়ান। আচ্ছা, হ্যাঁ, কি বলে সাকিবিয়ান, আমি সাকিবিয়ান, হঠাৎ করে অপ্রস্তুত হয়ে যাই, সাকিব ভাই আমি কিন্তু সাকিবিয়ান। সো এই যে মানুষ যে ভালোবাসে, এই ভালোবাসার কাছে আসলে সত্যি কৃতজ্ঞতা, মানে মাথা নত হয়ে আসে আমার তাদের প্রতি কৃতজ্ঞতায়। একজন মানুষকে একজন মানুষ কত ভালোবাসতে পারে। ট্রু। আর যদি ভবিষ্যতে কখনো সুযোগ থাকে এই সাকিবিয়ানদের জন্য, তুমি কি কিছু করতে চাও? দেখো, আমার মাঝে মাঝে খুব মনে হয় যে এবার একটা প্রোগ্রাম করতে হবে যেখানে গিয়ে আমি সব সাকিবিয়ানসদের ডাকবো, সবাইকে আমার ফ্যানদের ডাকবো। নর্মালি কি হয়, বিভিন্ন রকম অনুষ্ঠানে বা সিনেমা দেখতে যখন যাই, প্রিমিয়ার শো হতে যাই, নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন ভিটামিন সি ও ই গুণে চুলে দেয় ঝলমলে কোটিং। আর গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। অনেকেই আসে, অনেক সাকিবিয়ানসরাই আসে, কিন্তু দেখো সিকিউরিটি রিজন বা কোনো কিছুর জন্য হয়তো বা তাদের একটা প্ল্যান থাকে, সেই জন্য হয়তো বা সিকিউরিটি রিজনেও এতটা কাছে যাওয়া যায় না, বা এতটা কাছ থেকে তাদের সাথে কথা বলতে পারি না। বাট আমি মনে মনে কিন্তু সাকিবিয়ানদের সাথে প্ল্যান করো অনেক কিছু, খুব কথা বলি সব সময় যে কেমন আছো তুমি। আমি মন থেকে কিন্তু বলছি, যাকে যাকে চিনি দেখি সোশ্যাল মিডিয়াতে, যদি জিজ্ঞেস নাও করতে পারি, বাট আমি মনে মনে কিন্তু জিজ্ঞেস করি, ভালো মনে মনে তাদের সাথে কথা বলছো। একদমই তাই। আমার মানে সম্পর্ক, আমার ভালোবাসার এই মানুষদের সাথে আমার সম্পর্কটা আসলে মনের সম্পর্ক হয়ে গেছে, একদম আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে। আর নর্মাল প্রেমের কথা যদি বলো, তো প্রেম তো আমি দেখছি না। আমি তো জানি তুমি প্রেম করেছো, কারণ আমার কাছে একটু প্রমাণ আছে। যেহেতু একসাথে কাজ করেছি, একজনের সাথে খুব কঠিন প্রেম ছিল তোমার। কঠিন প্রেম ছিল? কঠিন প্রেম ছিল, এবং সে মিডিয়ার বাইরে। হ্যাঁ, এবং আসলে সেটা আবার আমার সাথে একটু বলেছিলে যে ও একদমই মিডিয়ার বাইরে, সে পুরোপুরি ইংলিশ মিডিয়ামের একজন কেউ স্টুডেন্ট, গুলশানেরই একটা, রাইট। এবং আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি আমার বাসার কাছাকাছিই ছিল তার বাড়ি, আমি হয়তো বা এখানে ইনভলভ হতে পারি, খুব সুন আমি বিয়ে করতে পারি। তাই? এবং আমি মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি, কিন্তু এটা হলো না কেন? এই ব্যাপারটাই আমার কাছে অবাক লাগে, যে আমি আসলে কার সাথে থাকতে চাইলাম। একদিন তুমি আমাকে তার ভয়েস শুনিয়েছিলে যে আচ্ছা খুব সফট, তোমার মতনই খুব আস্তে কথা বলে, ইংলিশে কথা বলছে, এবং তুমি বলছো
তাই তো ভালো তো, মিডিয়ার বাইরের মেয়ে সত্যি বুঝছে, তাই। হ্যাঁ ঠিক আছে। এবং তার ফ্যামিলি ভালো, সে দেখতেও ভালো, আমি দেখতেও অনেক দেখেছি, আমি সুন্দরী। আমি চিনি তাকে। হ্যাঁ নতুন, দেখতেও এত সুন্দরী, আবার আমাকে ভালোবাসতো খুব, ইনফ্যাক্ট তুমিও কম আমিও ভালোবাসতে ভালোবাসতাম না। খুব। তো তুমি আমি ভেবেছি ওখানেই হয়তো বা আচ্ছা সেটেল হচ্ছে, কিন্তু আমি সত্যি সত্যি ওখানেই সেটেল হতে চেয়েছি, বাট কেন হলো না আমি এটা? আমি এই ব্যাপারটা না, আমি মাঝে মাঝে যখন একা একা বসে থাকি তখন ভাবি যে আসলে আমি যেতে চাইলাম কোথায়, আমি কার সাথে থাকতে চাইলাম, আসলে ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়। মানে সে এই খুবই ঘটনাটা সুন্দরী ছিল, কিভাবে আমি ঘটলো? নিজেই তো তখন কমপ্লেক্সে ভোগা শুরু করলাম, ও মাই গড এ তো নায়িকার চেয়ে কম না। খুব সুন্দরী ছিল। খুবই সুন্দরী ছিল, এবং আচ্ছা ঠিক আছে, আমরাও খুশি হচ্ছিলাম ফাইনালি ও একটা ভালো জায়গা এবং খুবই ভালো ফ্যামিলি থেকে বিলংস করে, যার কথা হ্যাঁ, আমরা বলছি। এবং আমি মিসও করি তাকে এখনো মিস করো তুমি না, তাকে? আমি মাঝে মাঝে আচ্ছা খুব- কথা কি হয়, খুব যোগাযোগ miss কি করি। আছে? না, এখন আর যোগাযোগ নেই। নাই, যদি সুযোগ থাকে যোগাযোগ করার, না, আমি আসলে যদি নিজেই আর সুযোগ যোগাযোগ হয়। যোগাযোগ আর আর সে কি করতে চাই সিঙ্গেল না। আছে এখনো? সিঙ্গেল আছে কিনা আমি জানি না, মেবি সিঙ্গেল আছে। তোমার জন্য অপেক্ষা করছে হয়তো, যদি তোমার জন্য Maybe not. অপেক্ষা করে থাকে, সিঙ্গেল আছে কি না আমি ঠিক জানি যদি না। যদি থাকে অপেক্ষা করে থাকে, সিঙ্গেল আছে যে আমি বিয়ে করলে সাকিবকেই করবো, তাছাড়া করবো না, তাহলে কি সুযোগটা তুমি কাজে লাগাবে? বাট আমি চাইবো যে তার আরো অনেক ভালো, অনেক ভালো কিছু ডিজার্ভ করে সে, আচ্ছা। তো ভালো কোথাও যেন সেটেল হয়। আহারে, তো তুমি তুমি দেখছি ইমোশনাল হয়ে যাচ্ছে, তুমি তাকে এখনো মিস করো, আমি না, না। বুঝতে পারছি। মানে আমরা অনেকেই ভাগ্য বিশ্বাস করতে চায় না বা করে না বা কিছু একটা, কিন্তু এই কিছু বিষয় যখন মানে জীবনে ঘটে যায় তখন মনে হয় যে না, ট্রুলি কিছু বিষয় তো আল্লাহ তার হাতেই রেখে দিয়েছে। True. সো পরে যখন মনে হয়েছে তার কথা মনে হয় বা দেখি, এবং তাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু আমি অলমোস্ট প্রায়ই যাতায়াত করি। তোমার বাড়ির এখনো সামনে দিয়ে তো আচ্ছা, তুমি এখনো- কি এখন মানে বিষয়টা যেহেতু হয়নি, ঘটেনি, যে কি তুমি রিগ্রেট ফিল করো? মানে কার সাইড থেকে এটা আসলে হয়েছে? তোমার সাইড থেকে কোনো কিছু হয়েছে যে ব্রেকআপ হয়ে গেল কেন? দেখো, Reason টা কি? বেশি ভালোবাসা থাকলে আমার মনে হয় যে এমনই হয়, ছোট ছোট কিছুতে আমরা খুব অভিমান করি, একজনের উপর খুব রাগ হয়, অভিমান হয়। সো ভালোবাসাটা বেশি ছিল, তো দ্যাটস ওয়াই হয়তো বা ছোট ছোট কিছুতেই হয়তো একটু একটু রাগ হয়ে যেতাম, মনোমালিন্য হয়ে। একটু, সেটা এক ধরনের মানে অধিকার খাটানোই। আচ্ছা, কি থেকে কি হলো আমি আসলে নিজেও বুঝে উঠতে পারি। এই বিষয়টা আমার কাছে একদম মিস্ট্রি থেকে গেছে, এটা কি তুমি রিগ্রেট ফিল করো? একদম খুব। আচ্ছা, তোমার চারপাশে আশেপাশে সবাই তোমাকে নানানভাবে খুশি করতে চায়, মানে সুপারস্টার মেগাস্টারকে খুশি করাটা, খুশি রাখাটা এটাই স্বাভাবিক। কিন্তু তুমি কি এমন কিছুতে ভয় পাও, মানে আশেপাশে মানুষকে বা কাউকে ভয় পাও যে তারা অতিরিক্ত খুশি করতে চাচ্ছে তোমাকে? দেখো, আমি আমার অনেক বছর ক্যারিয়ার না কাজ করছি অনেক বছর ধরে, তো আমি লাইফের অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছি, আমি অনেক উত্থানও দেখেছি ক্যারিয়ারের, আবার আমি ক্যারিয়ার খুব খারাপ সময়ও দেখেছি। তো মানে কাছের মানুষকেই চেঞ্জ হতে দেখেছি, সময়টা যখন খুব খারাপ ছিল বা খারাপ হয়ে গেছে সামহাও, তখন দেখেছি যে কাছের মানুষই চেঞ্জ হয়ে গেছে, চেহারাটা আর কেমন চেনা লাগে না, অচেনা অচেনা চেহারা, বা এই মানুষটার এই বিহেভ বা এরকম আমি কখনো রূপ আমি কখনো তখন দেখিনি, আশাই করনি। আমি কখনো দেখিনি, আমি এটা কি রূপ দেখছি। আর আবার যখন ব্যাক করেছি তখন আবার তাদের চেহারা চেঞ্জ হতে দেখেছি। সো এখন আর এগুলো কিছুতে ভয় পাই না। যাক। এখন মনে হয় যে যদি কখনো আমার এমন হয় যে আমার আর কিছু হলো না, বা আমি যদি আজকেও যে আমার সিনেমা যে ভাই আজকেই শেষ আপনার ক্যারিয়ার, আর কিছু হবে না আপনাকে নিয়ে, আমি তাতেও খুব হ্যাপি থাকবো যে আমি আমার এই ছোট্ট জীবনে, এই ছোট্ট ক্যারিয়ারে আমি এত মানুষের এত ভালোবাসা পেয়েছি যে এটা নিয়ে আমি বাকি জীবন এটাতেই কাটিয়ে আমি দিতে happy, পারবো। মানে সন্তুষ্ট, এতটুকুতেই সন্তুষ্ট। একদম একদম বাকি জীবন কাটিয়ে দিতে কাটিয়ে পারবো, দিতে পারবো। এই ভালোবাসা দিয়ে বাকি জীবন চলে যাবে আমার। আচ্ছা, তুমি তোমার নিজের সিনেমার বাইরে অন্য কারো সিনেমা কি দেখো, সিনেমা হলে গিয়ে?
প্রচুর দেখি, আচ্ছা আমি সবার সিনেমাই দেখি। লাস্ট কার ছবি ইনফ্যাক্ট দেখেছো? আমি কিন্তু ওই রকম, আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখালো। ও আচ্ছা, লাস্ট কার ছবি দেখেছো অন্যের? অন্যের কার কথা বলবো, আমি সবার ছবি, সব ছবিই দেখি। সিনেমা হলে গিয়ে দেখো সিনেমা হলে নাকি এখানে বাসায় দেখো? এখানে তো অনেক সময় হয় না, দেশের বাইরে গিয়ে গিয়ে তখন দেখি। আর আচ্ছা। ইনফ্যাক্ট এখন আমাদের সিনেমা তো দেশের বাইরেও রিলিজ হয়, সিনেমা হলেই রিলিজ হয় মাল্টিপ্লেক্সগুলোতে, তো বাইরে গিয়ে দেখি। আচ্ছা আবার যখন প্ল্যাটফর্মে আসে তখন দেখি। আচ্ছা, তুমি ওটিটি প্ল্যাটফর্মগুলো ওই কাজগুলো দেখো? হ্যাঁ হ্যাঁ, একদম। বাংলাদেশের টিমের চাইতে বাইরের দেশের টিমের সাথে কাজ করতে তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, মানে এটা কি কারণে? দেখো, আমি কিন্তু বাংলাদেশের টিমের সাথেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বা বাংলাদেশেই আমি কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি জানি যে এটাই আমার দেশ, আমি এরাই আমার মানুষ। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে, এই কথাটা এখন অনেকেই স্বীকার করে। আমি যখন এফডিসিতে যাই তো সিনিয়র অনেকে আসে, বা আমার সমসাময়িক অনেক ডিরেক্টর যাদের সাথে অনেক কাজ করেছি, অনেক ডিরেক্টর প্রডিউসার অনেকেই আসে, অনেক আর্টিস্ট টেকনিশিয়ানরা আসে। তো আমি তখনই তাদেরকে একটা কথা বলতাম যে ভাই, আপডেট হইতে হবে কিন্তু, বা তোমরা আপডেট হও, এভাবে কিন্তু হবে না, চলবে না, কিন্তু আপডেট হও একটু। আর হচ্ছে আমি তাদেরকে বলতাম যে এই যে অ্যাসোসিয়েশন, ইলেকশন, বা এই যে আমাদের যা যা হতো, আমি এদেরকে সবসময় বলতাম যে দেখেন বা দেখো যার সাথে যেমন সম্পর্ক, যে আমাদের কাজ এগুলো না, কিন্তু আমাদের কাজ হচ্ছে অ্যাজ এ ডিরেক্টর আপনার ভালো একটা মুভি বানানো, ভালো নতুন নতুন গল্প দেখা। অ্যাজ এ ডিওপি আপনার ক্যামেরাম্যান আপনার আরও আপডেট হওয়া, যে কিভাবে কোন লেন্সটা ইউজ করব, কোন কালারে যাব, কি করব, এটা নিয়ে কাজ করা। বা অন্যান্য শিল্পীদেরও যেমন বলতাম যে দেখো আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিং করা, আরও কীভাবে ইমপ্রুভ করা যায় নিজেকে, বা কেমন করে করা যায়। আমরা মনে হয় যে কাজের চাইতে এই দিকটায় বেশি ঝুঁকে গেছে। অ্যাসোসিয়েশন, ইলেকশন এই যে করব। শিল্পী সমিতির ইলেকশন হচ্ছে, যারাই বা করছে, এটাকে তুমি কেমন দেখছো? মানে এটা কি, মানে কিভাবে এটা কেন করছে, কিসের জন্য করছে? দেখো, শিল্পী সমিতি সবসময় হয় যে শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য, বা মিলেমিশে থাকার জন্য। কেউ প্রবলেমে পড়লে তখন তার পাশে গিয়ে দাঁড়াবে, বা তো সেই লক্ষ্যেই কিন্তু শিল্পী সমিতি করা। রাজাক আঙ্কেল রাজা তখন করেছিলেন সবাই মিলে, এটা কিন্তু হচ্ছে সেই লক্ষ্যেই করা। কিন্তু পরবর্তী ধাপে ধাপে এমন একটা সময় চলে আসলো, তখন শিল্পী সমিতিটা শিল্পীরা এগেনস্টেই কাজ করা শুরু করে দিল। একে ব্যান করো, একে ধরো, একে আটকাও। রাইট। তো যেটা আসলে শিল্পী সমিতির কাজ না, বা শিল্পীদের কাজও না। এই যে আমরা লজ্জিত হয়েছি যে একটা শিল্পী সমিতির ইলেকশন নিয়ে মাসকে মাস তোমার এই কেস কামারি এটা সেটা চলছেও, সেই সবও আমাদের দেখতে হয়েছে। তো আমার মনে হয় এই জন্যই হয়তো বা এখন কারো ওই আগ্রহটা আমাদের কারোর মধ্যেই নেই। আচ্ছা, শাকিব খান, মেগাস্টার শাকিব খান তো এখন অনেক ভালো ভালো ছবি উপহার দিচ্ছে আমাদেরকে, এবং এই ধারাবাহিকতা থাকবে নিশ্চয়ই। কিন্তু একটা টাইমের পরে এই লুক, এই ফিগার বা এই বয়সটা তো থাকবে না। শাকিব খান একটা টাইমে বুড়িয়ে যাবেন, বয়স হবেন। ইন্ডিয়াতে যদি দেখি অজয় দেবগন থেকে শুরু করে অক্ষয় কুমার, তারাও কিন্তু একটা এজে এসে কাজ করছেন, ভিন্ন ধরনের কাজ করছেন। আবার অনেকে এসে, যেমন রাজাক স্যাররা, আলমগীর স্যাররা বাবার চরিত্রে কাজ করেছেন, কেউ ভাইয়ের চরিত্রে কাজ করেছেন। তোমার কি ভবিষ্যতে এরকম কোনো ইচ্ছে আছে? দেখো, আমাদের যে প্রফেশন, বা আমাদের যেই প্রফেশন বলো আর প্যাশনস বলো, যে জায়গাটা, যে আমার কাছে মনে হয় যে আর্টিস্ট কখনো রিটায়ার্ড করার, মানে আর্টিস্ট এই সত্তাটা কখনো রিটায়ার্ড করে না। হ্যাঁ, চরিত্র চেঞ্জ হয়, গল্পটা চেঞ্জ হয়, গল্প বলার ধরন চেঞ্জ হয়। দেখো 61 মেবি মিস্টার শাহরুখ খানের এই হিসাবে, বা সালমান, বা যদি আমরা ইন্ডিয়াতেই দেখি আর কি কাছাকাছি। আবার 64 হচ্ছে টম ক্রুজের এজ। তার লাস্ট সিনেমাও দেখলাম যে স্ট্যান্ড করেছে ভদ্রলোক টম ক্রুজ। তো লাস্ট সিনেমাও কিন্তু কি পরিশ্রম করে অ্যাকশন ফিল্ম করেছে। এই জায়গা তো সবার আমাদের ভালো লাগার জায়গা, ভালোবাসার একটা জায়গা। এখান থেকে আমরা কখনোই না রিটায়ার্ড করার বা ওই বিষয় পরিকল্পনা, মানে আর বাবা চাচা কেন করবো না, এখনো বাবা চাচা করি।
আচ্ছা। এখনো কিন্তু এমন না যে আমি ওইরকম করি না, হয়তো তোমাকে দেখবে তো যে দেখেই মনে হয় চাচ্চু ডেকেছে। আমার চাচু দেখি অ্যাক্টিং করেছিল। হ্যাঁ তাই তো। হ্যাঁ, আরো অনেকেই করেছে, আচ্ছা। এখনো করি, এখনো যে শিশু শিল্পী যারা আছে বা এই যারা আছে তারা আসে, কাজ করি। সময় অনুযায়ী যে ক্যারেক্টার আসবে, যতদিন যাবে চেঞ্জ হতে থাকবে। বাট আমি যে কথাটা বলতে চেয়েছিলাম তোমাকে হ্যাঁ। তখন, যে আফটার কোভিড আমার কাছে মনে হয়েছিল যে আমি এখন কাজ খুব বেঁচে করব, অল্প কাজ করব, আমি আমার জায়গা থেকে ভালো কিছু করার ট্রাই করব। সেটা যদি সারা বছর একটা সিনেমা হয় আমি একটাই করব, কিন্তু আমি খুব ভালো কাজ করার ট্রাই করব, ভিন্ন ভিন্ন জনারের কাজ করার ট্রাই করব। সেই রকমই চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, ধরে নাও এখন আমার জায়গায় তুমি আছো আর তোমার জায়গায় আমি আছি, মানে তুমি হোস্ট উপস্থাপক, আমি গেস্ট। তো তোমাকে সুযোগ দেয়া হলো অ্যাজ এ গেস্ট আমাকে 3টা প্রশ্ন করার। কি প্রশ্ন করবে আমাকে? 3টা প্রশ্ন করার? হ্যাঁ, এখন আমি গেস্ট। ওকে, তোমাকে তো করার মতো প্রশ্ন আমার কাছে অনেক আছে। 3টা করো। তো তার মধ্যে 3টা প্রশ্ন, এখানেই প্রবলেম হয়ে গেল যে খুঁজতে হবে এখন কোন 3টা প্রশ্ন করব। এটাও খুঁজতে হবে? আচ্ছা, বিকজ তোমার কাছে আমার প্রশ্ন আছে অনেক। আচ্ছা, তার মধ্যে একটা প্রশ্ন যেমন যে আমাদের কেন একটা স্ট্রং জুটি হলো না। আমিও চাইতাম, তুমিও চাইতে, হ্যাঁ, অডিয়েন্সও পছন্দ করতো, হয়েও আমাদের একটা কেমিস্ট্রি, মানে একটা জুটি আমাদের কিন্তু হয়েও হলো না। জুটি হয়েছিল শুরুতে, বেস্ট সেকেন্ড লিড, কিন্তু যখন ফার্স্ট লিডে আসলাম আমরা দুইজন, তখন কিন্তু আমরা হয়েও আবার একসাথে একটা স্ট্রং একটা জুটি কিন্তু বিল্ড আপ হলো না। এটা কার প্রবলেম ছিল? তোমার? না, আমার প্রবলেম ছিল না। এমন হয়েছে তোমার সাথে আমি করেছি কাজ যেখানে তোমরা মানে 2টা হিরো একটা হিরোইন, বাট তুমি কেন জানি স্যাক্রিফাইস ক্যারেক্টারটা বেছে নিতে একদম, এবং পুরো মানুষের মানে সিম্প্যাথিটা ছবিতে তুমিই নিয়ে তুমি শেষ হতে, এবং ওখানে যে আরেক নায়ক নায়িকা আছে, মানে আমি আর আরেকটা নায়ক থাকতো, তাদের দিকে কেউ তাকাতোই না, হিট তুমিই করতে। এটা কি তোমার একটা স্ট্র্যাটেজি ছিল যে আমি একটা স্যাক্রিফাইস রোল করে মানুষের মনে হৃদয়ে দাগ কেটে যাব? দেখো, আমার ক্যারিয়ারে টার্নও হয়েছে কিন্তু একটা স্যাক্রিফাইস ক্যারেক্টার দিয়ে। আমার স্বপ্ন তুমি নামে একটা সিনেমা ছিল, তো সেই আবার তারপরে সে পরবর্তীতে এসে বাধা ছিল তোমার সাথে, আমার স্বপ্ন তুমি ছিল, রাইট। মানে কাছাকাছি সময়ের ছবি কিন্তু দুইটাই, আমার স্বপ্ন তুমিও, বাধাও। তো আমি যখন দেখলাম যে মানুষ খুব পছন্দ করছে, আর আমার সত্যি কথা আমার স্যাক্রিফাইস ওই ক্যারেক্টারগুলো করতে মজাও লাগতো, ভালো লাগতো, আমি ফিল করতাম যে পাওয়ার চেয়ে না পাওয়ার বেদনাটা অনেক মধুর হয়। সো এই ফিলটা আমার কাছে লাগতো। আচ্ছা, বাট আমি দেখতাম যে অডিয়েন্স খুব মানে পাগলের মতো অ্যাপ্রিসিয়েট করতো বা ভালো লাগতো। তারপর আমি ইচ্ছা করেই চেষ্টা করতাম করতে, কিন্তু জুটিটা কেন হলো না সেটা বলো। সেটা আমি জানি না, সেটা আমারও জানার ইচ্ছা। তুমি খুব কঠিন প্রশ্ন করেছো, সেটার উত্তর জানতে হলে আরও সময় লাগবে, আরও আমাদের আরেকটি প্রোগ্রাম করতে হবে, এবং কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কথাটা জানাতে চাইলে না, ফাঁকি দিয়ে গেলে। তোমার অনেক কথা কিন্তু তুমি জানাওনি, ঠিক আছে, আমিও সেরকম ফাঁকি দিয়ে গেলাম। অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের 4 তারার গুঞ্জরণের এখানেই শেষ করতে হচ্ছে, এবং অনেক অনেক ধন্যবাদ। তোমার সাথে কথা দিয়ে আড্ডা দিয়ে মনে হচ্ছিল যে সময় যাচ্ছে না, মানে এত কম সময় নিয়ে কেন হলো? মানে আমাদের শেষ করতে হবে প্রোগ্রাম, শেষ করতে হবে, কিছু করার নেই। আমরা বাকি গল্পগুলো শোয়ের শেষে, আমার তো মনে হলো যে মাত্র শুরু হলো, অফিশিয়ালি মানে শেষ করতে হবে। প্রিয় দর্শক, 4 তারার গুঞ্জরণে দেখছিলেন মেগাস্টার শাকিব খানের সাথে পূর্ণিমার গুঞ্জরণের অনেক অনেক আলাপন। গুঞ্জরণ মানেই আলাপন। কেমন লাগলো আপনাদের? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে, এবং সত্যি কথা বলতে মন ভরেনি, এত কথা আমাদের জমে আছে। নিশ্চয়ই আগামী কোনো অনুষ্ঠানে আবারও কথা হবে, দেখা হবে। চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। 4 তারার গুঞ্জরণ।